এসডি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সকলের খুব খুব ভালো কাটুক, আর সঙ্গে থাকুক এসডি এন্টারটেনমেন্ট প্রেজেন্টস সাসপেন্স নাইট ভলিউম 3। সাসপেন্স নাইট ভলিউম 3 অডিও সিরিজের জন্য আমরা খুঁজে নিচ্ছি সেই সমস্ত প্রতিভাবান লেখক বা লেখিকাদের যাদের লেখা গল্প এবার শুধু ডায়েরির পাতায় নয়, আমরা সেই গল্পের প্রাণ প্রতিষ্ঠা করে সকলের সামনে অডিও স্টোরির মাধ্যমে তুলে ধরে তার প্রতিভার যোগ্য সম্মান দিতে চাই। সাসপেন্স নাইট ভলিউম 2 শেষ হবার পর থেকেই বহু গল্প আমাদের কাছে আপনারা লিখে পাঠিয়েছেন, তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের পাঠানো গল্পগুলো থেকেই বেশ কিছু বাছাই করা গল্প দিয়ে সাজানো হয়েছে সাসপেন্স নাইট ভলিউম 3। সাসপেন্স নাইট ভলিউম 3তে আজ আপনারা শুনবেন অপার্থিবের জীবন তৃষ্ণা, লেখক সৌরভ সিনহা। গল্পের প্রধান চরিত্রে অনিক, তৃষা, ভট্টাচার্য মশাই, চাওয়ালা এবং যুবক। শুরু হচ্ছে আজকের গল্প অপার্থিবের জীবন তৃষ্ণা। এই সপ্তাহের লাইভে শ্রেয়াদি ব্যারাকপুর ক্যান্টনমেন্টের সদর বাজারের একটা ঘটনা বলেছিল। রাতে এক টোটোওয়ালার সওয়ারি হয়েছিল দুই অশরীরী। এই সদর বাজার এলাকায় আমার সাথেও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল 2017 সালের জুলাইতে। সেই ঘটনাটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার নাম অনিক, আমার বাড়ি ব্যারাকপুরের ঘুষিপাড়া রোডে। আমি 17 সালে হায়দ্রাবাদে মিউ সিগমা কোম্পানিতে সদ্য যোগ দিয়েছিলাম। জুলাই মাসে 10 দিনের ছুটি নিয়ে বাড়িতে এসেছি। শীতলা সুইটস থেকে মিষ্টি নিয়ে বাড়ি ফিরছি। হঠাৎ পিঠে একটা নরম হাতের চাপড় পড়ল। দেখি আমার ব্যারাকপুর কেভি স্কুলের বান্ধবী তৃষা, ও পাশের পাড়াতেই থাকে, এখন MA করে বিএড করছে। কি রে, এত ভালো একটা এমএনসিতে জব পেলি, দাদা বৌদির বিরিয়ানি ট্রিট কবে দিচ্ছিস? এসব কথার ফাঁকেই তৃষার সাথে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট ঘোরার প্ল্যান হয়ে গেল পরের দিন বিকেলে। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট আমার অন্যতম প্রিয় জায়গা। লোকবসতি নেই, শুধু স্কুল আর আর্মিদের থাকার জায়গা। পাশ দিয়ে বইছে গঙ্গা। বড় বড় ব্রিটিশদের পরিত্যক্ত বাড়িগুলো দেখলে গা ছমছম করে। স্কুল লাইফে মঙ্গল পাণ্ডে ঘাট, শিবঘাট আমাদের হ্যাং আউট করার জায়গা ছিল। এখন অধিকাংশ জায়গায় আর্মিরা ফেন্সিং করে দিয়েছে। স্কুল লাইফে ওসব জায়গায় প্রবেশ আমাদের জন্য অবাধ ছিল। ভূত দেখার জন্য সদর বাজারের পুলিশ মর্গের বাইরে কতবার চক্কর দিয়েছি। আমি তৃষাকে নিয়ে গেলাম সদর বাজারের কমনওয়েলথ সিমেট্রিতে। পরিত্যক্ত কবরখানাটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের মৃতদেহ কবর দেওয়া হয়েছিল। অত্যন্ত নির্জন কবরখানা, গাছগাছালিতে ভর্তি। ক্লাস 11-এ পড়ার সময় সাবিত্রী ম্যামের ইংলিশ ক্লাস বাঙ্ক করে একবার এসেছিলাম। তৃষা এক্সপেরিমেন্ট করার জন্য সিগারেট খেতে গিয়ে প্রচণ্ড কেসেছিল। ওর ওই সময়ের এক্স বয়ফ্রেন্ড সেদিন ওর সাথে ছিল।
এসব এটা সেটা স্কুল লাইফের স্মৃতি রোমন্থন করতে গিয়ে বিকেল গড়িয়ে গোধূলি নেমে এলো। আচ্ছা তৃষা, তোর পাঞ্জাবি এক্স বয়ফ্রেন্ড রাজেন্দ্র সিংয়ের সাথে কন্ট্যাক্ট আছে? শুনেছি এখন ওর শিলিগুড়িতে বিরাট ব্যবসা। ওর সাথেই সেটেল হতে পারতিস তো, কাকু তোর জন্য ছেলে দেখার ঝামেলা থেকে বেঁচে যেত। এই নিজের চরকায় তেল দে, আকাশটা দেখ কালো মেঘ করে এসেছে, এখনই ঝেড়ে নামবে। চল চল বাইক স্টার্ট কর, কুইক। দাঁড়া, মিও আমোরে থেকে তোর জন্য ফিশ কাটলেট আর চিকেন বার্গার নিয়ে এসেছি, খেয়ে নে। যেই না খাবারের প্যাকেটটা তৃষার হাতে দিয়েছি, তখনই কোথা থেকে একটা 25-26 বছরের ছেলে তৃষার গা ঘেঁষে দাঁড়ালো। ছেলেটা যথেষ্ট লম্বা, সুঠাম চেহারার। তৃষার চোখে চোখ রেখে রাগি রাগি গলায় বলে উঠল, দে প্যাকেটটা দে। তৃষাও কেমন সম্মোহিতের মতো মিও আমরের প্যাকেটটা তার হাতে দিয়ে দিল। এবার ছেলেটা দ্রুত আমার দিকে এগিয়ে এলো। আমার কাঁধে ঝোলানো ব্যাগটার চেন অর্ধেকটা খুলে দিল। কঠিন গলায় বলল, এই বোতলটা বার করে দে, দে বলছি। জল খাবে ভেবে আমি আমার জলের বোতলটা তাকে দিলাম। প্রচণ্ড আক্রোশে সে জলের বোতলটা দূরে ছুঁড়ে ফেলে দিল। আধখোলা চেনটা দেখিয়ে বলল, ওই বোতলটা দে। এবার আমার রাগ হলো। জলের বোতলটা ছোট লোকের মতো ছুঁড়ে ফেলে দিল। অপরিচিত লোককে প্রথম দেখাতেই এমনভাবে তুই তুকারি করছে। আর 10-20 টাকা চাইলে একরকম হয়, পুরো ওই বোতলটা ওকে দেব কেন? আর আর জানলই বা কী করে যে আমার ব্যাগে ওই বোতলটা আছে? বোতলটা ব্ল্যাক ডগের। ক্যান্টনমেন্টে আসার সময় আমি ক্যান্টিন থেকে পরিচিত এক ক্যান্টিন স্টাফ দাদার মাধ্যমে 60% ডিসকাউন্টে ম্যানেজ করেছি। তৃষাকেও বলিনি সে কথা। আমি কিছু বলতে যাচ্ছিলাম, তৃষা আমার হাতটা শক্ত করে ধরে ইশারায় চুপ থাকতে বলল। আমি একবার ছেলেটার মুখের দিকে তাকালাম। 6 ফুট চেহারার ছেলেটা, হাতা গোটানো ব্ল্যাক শার্ট আর ফেডেড ব্লু জিন্স পরে আছে। তামাটে গায়ের রং, মুখে ট্রিমড দাড়ি, লম্বা চুল সুন্দর করে আঁচড়ানো। কিন্তু তার চওড়া মুখে কোনো প্রশান্তির ছাপ নেই। চোখ মুখ থেকে যেন ঠিকরে বেরোচ্ছে জিঘাংসা আর হিংস্রতার আগুন। কোনো এক কারণে এই পার্থিব জগতের উপর সে অনেক ক্রুদ্ধ। আমি আর তার মুখের দিকে তাকাতে পারলাম না। মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। মনে হলো চারপাশটা কেমন থম মেরে গেছে। আমার গাটা কেমন যেন গুলিয়ে গেল। আমিও তৃষার মতো ওই বোতলটা তার হাতে তুলে দিলাম। তৃষার হাত ধরে দ্রুত সিমেট্রির গেট দিয়ে বেরিয়ে এলাম। পিছন ফিরে তাকানোর কোনো সাহস আমাদের কারুর ছিল না। তৃষাকে বাইকের পেছনে বসিয়ে ফিরছি স্ট্যান্ড রোড দিয়ে। নবাবগঞ্জ দিয়ে বাড়ি ফিরব। সদর বাজারের পিছনের এই স্ট্যান্ড রোডের দুধারে বড় বড় গাছ। আর্মি এলাকা হওয়ার জন্য কোনো লোকবসতি নেই। রাস্তাটার একপাশে এয়ারফোর্স স্টেশনের ব্যাক সাইড পড়েছে। পুরো এয়ারফোর্সের জায়গাটা কাঁটা তারযুক্ত উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। আকাশে কালো মেঘের জন্য দ্রুত সন্ধ্যা ঘনিয়ে এসেছে। বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে। গঙ্গার দিক থেকে সনসন করে হাওয়া আসছে। কিছুক্ষণ যাবার পর দেখতে পেলাম একটা বট গাছের বিশাল বড় ডাল ভেঙে পড়ে আছে রাস্তায়। কিছুতেই বাইক নিয়ে যাওয়া যাবে না, তাই বাইকটা থামিয়ে দিতে হলো। রাস্তার এক পাশ দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে বাইকটাকে পার করছি, এমন সময় তৃষা যেন হঠাৎ করে থেমে গেল।
সে কারোর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। দেখি রাস্তার মাঝখানে ভাঙা ডালের ওপর বসে আছে হিংস্র দৃষ্টির ওই ছেলেটা। ছেলেটার হাতে ধরা আমারই কেনা বার্গারটা, আর খালি বোতলটা রাস্তায় পড়ে আছে। চোখ দিয়ে সে যেন তৃষাকে ধর্ষণ করছে। ছেলেটার পাশে একটা কালো বুলেট বাইক। তৃষাকে প্রায় টানতে টানতে পাশ কাটিয়ে নিয়ে এলাম। তৃষার হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেছে। বমি করার মতো করে ওয়াক ওয়াক করছে। কিরে তৃষা, বলছি বমি পেলে কর, জল খাবি একটু? তৃষা কোনো উত্তর দিল না। আবার বাইক স্টার্ট করলাম। ঠান্ডা বাতাসে গা শিরশির করছে। সোদা মাটির আর পিচের বিটুমিনের মিশ্রিত গন্ধ নাকে আসছে। কিছু দূর আসার পর একটা বুলেট বাইকের আওয়াজ পেছনে শোনা গেল। আরে, সেই ভয়ঙ্কর ছেলেটা আমাদের পিছু নিয়েছে। ছেলেটির বাইক কিছুক্ষণের মধ্যে আমার বাইককে ধরে ফেলল। ছেলেটার যে ক্রূর দৃষ্টি তৃষার হাত পা বুক পেটকে গিলে খাচ্ছে। সেই দৃষ্টি কি কোনো রক্ত মাংসের মানুষের হতে পারে? কে এই ছেলেটা? কোনো ধর্ষক, নাকি অলৌকিক, নাকি অপার্থিব জগতের কোনো বাসিন্দা দৃশ্যমান হয়েছে আমাদের সামনে? আমি মনে মনে আদ্যাস্তোত্র উচ্চারণ করতে লাগলাম। কিছুক্ষণ পরে ছেলেটাকে আর দেখতে পেলাম না। হঠাৎ করে শুনতে পেলাম তৃষা জোরে জোরে শ্বাস নিচ্ছে। তারপর ওর গলায় জোরে জোরে হনুমান চালিসা পড়ার আওয়াজ শুনতে পেলাম। বাইকটা কেমন যেন ভারী ভারী লাগছে। ফাঁকা রাস্তাতেই বাইকটা মাঝে মাঝেই কেমন বেঁকে যাচ্ছে। ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়েছে। বাইক থামানোরও সাহস হচ্ছে না। ধীরে ধীরে যখন নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির ভবনের কাছে এলাম, তখন রাস্তায় লোকজন ও দোকানপাট চোখে পড়ল। একটা চায়ের দোকান দেখে গাড়ি থামালাম চা খাবো বলে। বাইক থামাতেই তৃষা আমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। ওরে ওরে যাকে দেখলাম না, সে মানুষ নয়, ও একটা পিশাচ। ও না, আমাকে মেরে ফেলবে। ছেলেটা আমাদের ফলো করছিল। কিছুক্ষণ পর দেখি ছেলেটার বুলেটটা না হাওয়ায় মিলিয়ে গেল। হঠাৎ ছেলেটাকে দেখি আমাদের বাইকে বসে আছে, আমরা তোর মাঝখানে বসে আছে। ছেলেটা গাড়টা পুরোটা বাঁকালো। তারপর আমার দিকে বিকট ভাবে হেসে আমার বুকটা চেপে ধরলো। যেই হনুমান চল্লিশা পড়ছে সেই মিলিয়ে যাচ্ছে। পড়া বন্ধ করলে আবার আমাদের মাঝখানে এসে বসছে। ও আমাকে মেরে ফেলবে অনেক। আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না রে অনেক, আমি আর বাঁচবো না। তৃষার থেকে কথাগুলো শুনে আমার বুক ধড়াস করে উঠল। গায়ের সব রক্ত যেন হিম হয়ে গেল। সবকিছু যেন ঠিক নেই, সেটা আমার ষষ্ঠ ইন্দ্রিয় আগেই আমাকে জানান দিয়েছিল। তবুও মনে মনে আমার ইষ্ট দেবতাকে জপ করতে করতে তৃষাকে ধরে চায়ের দোকানে নিয়ে এলাম। তৃষা চা খাবে কি? ঠক ঠক করে তার হাত পা কাঁপছে। মাঝবয়সী মোটা ফ্রেমের চশমা পরা চা দোকানদারটা মনে হয় কিছু আন্দাজ করেছিল। হালকা স্বরে তৃষাকে বলল, দিদি ভাই, কিছু দেখে কি ভয় পেয়েছ? রাস্তাটার অনেক বদনাম আছে। কত লোক যেখানে কত কিছু দেখেছে তার মাপঝোঁক নেই। যাও দিদি, ওদিকে ভট্টাচার্য মশাই থাকেন, ওনার কাছে গিয়ে ঝাড়িয়ে আসো। উনি আগে তারকেশ্বর মন্দিরের পুরোহিত ছিলেন। ওই যে সামনে জেরক্সের দোকানটা দেখছো,
ওর পিছনেই ওনার বাড়ি। এই খোকাদা, ওনাদেরকে একটু ভট্টাচার্য মশাইয়ের বাড়িতে পৌঁছে দাও না। ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। বৃদ্ধ ভট্টাচার্য মশাই তখন সন্ধ্যা আহ্নিক করছিলেন। ওনার সুললিত মন্ত্রোচ্চারণ আর ঘণ্টার ধ্বনি তৃষাকে অনেকটা স্বাভাবিক করে তুলল। আমি ওনাকে প্রণাম করে সব কথা বললাম। ভট্টাচার্য মশাই তৃষাকে জিজ্ঞেস করলেন, মা, তোমার রাশি আর গোত্র কি আছে? বৃষ রাশি, শাণ্ডিল্য গোত্র। আমি কথার মাঝখানে বলে উঠলাম, আমরা গ্রেভইয়ার্ডে ছিলাম, সেখান থেকে কোনো নেগেটিভ এনার্জি আমাদের ধরেছে ঠাকুরমশাই। ভট্টাচার্য মশাই উত্তর দিলেন না। মাটিতে চক দিয়ে তারার মতো একটা কিছু এঁকে তিনি কী সব গুনতে লাগলেন। তার কিছুক্ষণ পর তিনি বললেন, ও কবরস্থান তো অতি পুরনো। তোমাদের উপর যার নজর পড়েছে সে সদ্য মারা গেছে। ও যুবক পুরুষ আছে মা। তোমরা যখন মর্গের সাইড দিয়ে যাচ্ছিলে তখন হয়তো ও তোমাদের পিছু নেয়। মনে হয় ওই ছেলেটা অ্যাক্সিডেন্টেই মারা গেছে। মা, যেসব যুবকদের অপঘাতে অকাল মৃত্যু হয় তাদের আত্মা খুব ভয়ঙ্কর হয় মা। নশ্বর শরীর তাদের থাকে না, কিন্তু জীবন তৃষ্ণা থাকে 16 আনা। এই জীবন তৃষ্ণা এদের পিশাচে পরিণত করে অনেক সময়। যে যুবতী মেয়েদের উপর এদের নজর পড়ে সেই সব মেয়েদের পরিণতি হয় মারাত্মক। তোমার রাশি ভারী, আর তুমি হনুমানজির নাম নিয়েছো বলে বেঁচে গেলে। কবচটা খুলবে না মা, আর গোটা শ্রাবণ মাস নিরামিষ মহাদেবের পুজো করবে। পুজোর ফুল বেলপাতা বালিশের তলায় রেখে দেবে। এরপর আমার দিকে তাকিয়ে উনি বললেন, কোনো নির্জন জায়গায় আমিষ না খাওয়ার চেষ্টা করবে বাবা। আর এরকম যদি কেউ এসে খাবার চায় কোনোভাবেই খাবারটা তাকে দেবে না। পরে সেই খাবার পুড়িয়ে দেবে বা নদীতে ভাসিয়ে দেবে। 2021 থেকে শ্রেয়াদির লাইভ শুনি। দিদির লাইভ শুনেই জানতে পারি যে এসব অকাল মৃত অতৃপ্ত যুবাদের আত্মাকে কালপুরুষ বলা হয়। দিদি যেসব কালপুরুষের গল্প বলেছে সেসব গল্প শুনে আমি মারাত্মক ভয় পেয়েছি। ঈশ্বরের অশেষ কৃপা তাই আমার ওপর দিয়ে সেদিনের ফাঁড়াটা অল্পে গেছিল। আর তোমরা যারা শ্রেয়াদির গল্পের মজা ওড়াও তারা একদিন খপ্পরে পড়ো, বুঝবে কত ধানে কত চাল। এতক্ষণ শুনছিলেন অপার্থিবের জীবন তৃষ্ণা, লেখক সৌরভ সিনহা। গল্পের সূত্রধার অনিক ও ভট্টাচার্য মশায়ের চরিত্রে সূর্য।
তৃষার চরিত্রে অদিতি, চাওয়ালার চরিত্রে রাজা এবং যুবকের চরিত্রে বিশ্বজিৎ। আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস এবং সমগ্র পরিকল্পনায় সূর্য। অপার্থিবের জীবন তৃষ্ণা গল্পের লেখক সৌরভ সিনহাকে সাসপেন্স নাইট পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একটা গল্প আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনার লেখা গল্প যদি সাসপেন্স নাইট ভলিউম 3-তে শুনতে চান তাহলে দেরি না করে খুব তাড়াতাড়ি পাঠিয়ে ফেলুন আমাদের। গল্প পাঠাতে মেল করুন sdentertainment1823@gmail.com এই মেল আইডিতে। একটা বিশেষ অনুরোধ আপনাদের সকলের কাছে, গল্পটা আপনার কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে আমাদের পাশে থাকুন। আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আগাম শুভেচ্ছা ও ভালোবাসা। ফিরছি খুব শীঘ্রই সাসপেন্স নাইট ভলিউম 3 এর আরও একটা নতুন গল্পকে সঙ্গে নিয়ে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাসপেন্স নাইট ভলিউম 3 শুধুমাত্র SD এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে।